পৃথাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো সঞ্চয়পত্র আয়কর রিটার্নের সাথে কিভাবে দাখিল করবেন। যাদের সঞ্চয়পত্র রয়েছে তাহারা যদি এই ভিডিও সম্পূর্ণ দেখেন, ঘরে বসে অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন। দয়া করে পুরো ভিডিওটি দেখবেন এবং কারো সাহায্য ছাড়াই আপনি নিজেই অনলাইনে রিটার্নের সাথে আপনার সঞ্চয়পত্র দাখিল করতে পারবেন। আপনি যদি 2024-25 করবর্ষে রিটার্ন দাখিল করতে চান, তাহলে সঞ্চয়পত্রের পত্রপত্র নেবেন অর্থ বছর 2023-24, এবং যদি 2025-26 করবর্ষে রিটার্ন দাখিল করতে চান, তাহলে 2024-25 অর্থ বছর সঞ্চয়পত্রের পত্রপত্র নেবেন। আপনি যেখান থেকে সঞ্চয়পত্র কিনেছেন সেখান থেকে এরকম একটি পত্র নিতে হবে। একটি পত্রের নমুনা আপনাকে দেখাচ্ছি। আপনি যে ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনেছেন সেই ব্যাংকে গিয়ে বললেই এইরকম একটা পত্র আপনাকে দেবে। আপনি যদি 24-25 করবর্ষে রিটার্ন দাখিল করেন, তাহলে এইরকম 23-24 অর্থ বছরের একটি পত্র নিতে হবে। তো আপনাদের একটি কথা বলে রাখা ভালো, যাদের সঞ্চয়পত্রের পরিমাণ 5 লক্ষ টাকার নিচে তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে না, আর যাদের সঞ্চয়পত্র 5 লক্ষ টাকার উপরে তাদেরকে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। কিন্তু যদি আপনি 1 লক্ষ টাকারও সঞ্চয়পত্র কিনেন, সেই ক্ষেত্রে যদি আপনি রিটার্ন দাখিল করেন, তাহলে সরকার আপনার কাছ থেকে 10% উৎস কর কেটে নেবে। তাহলে রিটার্ন যদি দাখিল করেন তাহলে এই সুবিধাটা পাবেন, আর যদি দাখিল না করেন তাহলে 15% কর সরকার কেটে নেবে। প্রথমে বলে নেওয়া ভালো যে 2024-25 করবর্ষে পুরুষ করদাতার ক্ষেত্রে 1 বছরের আয় যদি 3,50,000 টাকার মধ্যে হয় এবং মহিলা করদাতা ও 65 ঊর্ধ্ব করদাতা হলে 4 লক্ষ টাকার মধ্যে আয় হয়, তাহলে তাকে সরকারকে কোনো কর দিতে হবে না। সেই করদাতা শূন্য রিটার্ন দাখিল করতে পারবেন। আর যদি এ আয়ের বেশি হয়, তাকে তার আয় অনুযায়ী কর দিতে হবে। প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে এসে ই রিটার্ন লিখে সার্চ দিবেন, দিয়ে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে মাঝখানে ই রিটার্ন নামে একটা ঘর রয়েছে, এই ই রিটার্নে ক্লিক করবেন। ই রিটার্নে ক্লিক করার পর এইরকম একটা অপশান চলে আসবে। আপনারা যদি আগের থেকে এই সাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, তাহলে আই অ্যাম অলরেডি রেজিস্টারে ক্লিক করবেন। আর যাদের অ্যাকাউন্ট তৈরি করা নেই, প্রথম রিটার্ন সাবমিট করতেছেন, তারা আই অ্যাম নট ইয়েট রেজিস্টারে ক্লিক করবেন। তাই আমি আই অ্যাম নট ইয়েট রেজিস্টারে ক্লিক করলাম। তারপর ওকেতে ক্লিক করবেন। এখানে আপনার টিন নাম্বার, আপনার মোবাইল নাম্বার এবং এই ক্যাপচাটা পূরণ করবেন, করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তবে এখানে আপনার মোবাইল নাম্বারটি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রি হতে হবে, অর্থাৎ বায়োমেট্রিক হতে হবে। আপনার ফোনে একটা ওটিপি কোড চলে যাবে, এইরকম অপশান চলে আসবে। আপনার ফোনে মেসেজ চেক করে 6 সংখ্যার একটা ওটিপি কোড পাবেন, সেই কোডটি এই ঘরে বসিয়ে দিবেন। এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, নিউ পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর এরকম একটা অপশান আসবে, এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরকম একটা অপশান দেখতে পাবেন। এখানে বাম দিকে রেগুলার ই রিটার্নে ক্লিক করবেন। রেগুলার ই রিটার্নে ক্লিক করলে আপনি মূল পেজে প্রবেশ করবেন। পরবর্তী ধাপে এরকম অপশানে চলে আসবেন। এখানে বাম দিকে যে অপশানগুলো রয়েছে এগুলোতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, অটোমেটিক এগুলো আপনার সার্কেল অনুযায়ী ধরে নিবে। এই ডান দিকে যে অপশানগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার আয়ের উৎস। তো যেহেতু আপনার সঞ্চয়পত্র রয়েছে, তাই এই ডান দিকের এই ঘরে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এই ঘরে টিক চিহ্ন দিবেন এবং
এছাড়াও ইনকাম ফ্রম আদার সোর্স এই ঘরটিতে ক্লিক করবেন, কারণ শুধু সঞ্চয়পত্রের আয় নিলে হবে না, তার সাথে একটু অন্যান্য আয়ও যোগ করবেন। এতে আপনার ফাইলের গ্রোথটা বেড়ে যাবে। তো এই দুটি ঘরে টিক চিহ্ন দিয়ে এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপরে চলে আসেন বাম দিকে। বাম দিকে আসার পর লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম এই ঘরটিতে ক্লিক করবেন, বা লোকেশন অনুযায়ী আপনি এই ঘরটিতে টিক দিবেন। ঢাকা নর্থ সিটি, ঢাকা সাউথ সিটি, চিটাগাং সিটি, আদার সিটি কর্পোরেশন। যদি এই 4টি লোকেশন ছাড়া আপনি অন্য কোনো লোকেশনে হন, তাহলে আপনি এনি আদার এরিয়া ঘরটি সিলেক্ট করবেন। আমি এনি আদার ঘরটি সিলেক্ট করতেছি। চলে আসেন ক্লাইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। যদি আপনি প্রথমবার রিটার্ন দিয়ে থাকেন তাহলে এই ঘরটি নো দেবে, কারণ আপনি শূন্য রিটার্ন দাখিল করতেছেন। এই ঘরটি সুবিধা পাবে একমাত্র যে সকল করদাতা কর প্রদান করবেন, সেই সকল করদাতা এই সুবিধাটি ভোগ করবেন। যেহেতু আপনি কর দিবেন না, তাই নো সিলেক্ট করবেন। তার মানে আপনি এই বছরে যদি কোনো কিছু ইনভেস্ট করে থাকেন, তখন এই ঘরটা আপনার জন্য প্রযোজ্য হবে, আর এখানে আপনি নো দেবেন। তারপরে চলে আসেন হাতের ডান দিকে। এখানে আপনার সম্পদ যদি 50 লক্ষ টাকার উপরে হয় তাহলে ইয়েস দিবেন, আর না হলে নো দেবেন। যদি আপনার মোটর কার থাকে বা প্রাইভেট গাড়ি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আর এখানে যদি বিদেশে সম্পত্তি থেকে থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আপনার যদি সিটি কর্পোরেশনে কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আর আইটি 10B এখানে ইয়েস দিবেন। এই সবকটি ঘর পূরণ করা হয়ে গেলে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপরে যে অপশনটি আসবে এটা হচ্ছে ইনকাম সোর্স। আপনি যে যে সোর্স থেকে ইনকাম করেছেন সেই সকল সোর্সগুলো এখানে উল্লেখ করে দেবেন। যেহেতু আজকের ভিডিওটা সঞ্চয়পত্রের উপর, তাই এখানে আপনি সঞ্চয়পত্রের আয়টা দেখাবেন, এবং আদার সোর্স ইনকামও আমরা ধরেছি, তাই এখানে আমরা আদার সোর্স ইনকামও দেখাবো। কারণ আদার সোর্স ইনকামটা এই জন্য নিলাম, শুধু সঞ্চয়পত্র দেখালে আপনার প্রোফাইলের গ্রোথটা তেমন বৃদ্ধি পাবে না। এখানে আদার সঞ্চয় ধরে যদি আরও 1-1.5 লক্ষ টাকা ইনকাম দেখায়, তাহলে আপনার প্রোফাইলের গ্রোথটা একটু বেড়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার কোনো ট্যাক্স আসবে না। আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাই ধৈর্য সহকারে দেখবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে আপনি বুঝতে পারবেন কিভাবে অনলাইনে রিটার্ন দাখিল করতে হয় এবং সঞ্চয়পত্র এই রিটার্নের সাথে দাখিল করতে হয়। দয়া করে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিও তৈরি করতে আমরা উৎসাহ পাই। আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এইরকম অপশানে আসার পর দেখতে পাবেন ইনকাম ডিটেলস, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এই যে ঘরটিতে দেখতে পাচ্ছেন, এই ঘরটির নিচে আপনারা চলে আসবেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট টাইপ। এখানে ক্লিক করে আপনার যে সঞ্চয়পত্রটা ধরন কি, সেই ধরন অনুযায়ী এই ঘরটি পূরণ করবেন। আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র পেনশনার এই ঘরটি দিবেন। আর যারা সরকারি চাকরিজীবী নয়, অন্যান্য, তারা এই ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র দেন আদার পেনশনার এই ঘরটি পূরণ করবেন। তা আমি এই ঘরটি পূরণ করলাম। তারপরে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নম্বর, ইস্যু ডেট, ভ্যালু, গ্রস ইন্টারেস্ট এবং টিডিএস। আপনার রেজিস্ট্রেশন নম্বর, আপনার সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্রের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে, সেই প্রত্যয়নপত্র থেকে রেজিস্ট্রেশন নম্বরটি এখানে লিখবেন। ইস্যু ডেট, প্রত্যয়নপত্রে দেওয়া আছে আপনার সঞ্চয়পত্র কবে কিনেছেন সেই ডেটটি এখানে উল্লেখ করবেন।
আর ভ্যালো ভ্যালো বলতে আপনার সঞ্চয়পত্র মূল্য কত, আপনি কত টাকার সঞ্চয়পত্র কিনেছেন, 5 লক্ষ, 4 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ এরকম দেওয়া থাকবে। তো আপনি যেটা কিনবেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন। আর গ্রস ইন্টারেস্ট, এখানে ওই সঞ্চয়পত্র থেকে আপনি কত ইন্টারেস্ট পেয়েছেন সেই ইন্টারেস্টটা এখানে দিবেন, এবং সঞ্চয়পত্র থেকে কত কর্তন করেছে সে এখানে দিবে। তা আমি এগুলো বসিয়ে নিচ্ছি। এখানে আমরা রেজিস্ট্রেশন নম্বর, ইস্যু ডেট, ভ্যালো, গ্রস ইন্টারেস্ট, টিডিএস বসিয়ে দিলাম। এরপর যদি আপনার আরও সঞ্চয়পত্র থাকে তাহলে এই অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর সেমভাবে আপনারা এই ঘরগুলো পূরণ করে নেবেন। এই করদাতার 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র রয়েছে, তাই আমি এই ঘরগুলো পূরণ করে নিলাম। এই ঘরগুলো পূরণ করা হয়ে গেলে এরপরে সেভ ড্রাফট এই অপশানে ক্লিক করবেন। তাই আমি সেভ ড্রাফটে ক্লিক করলাম। এরপরে চলে আসেন ইনকাম ফ্রম আদার সোর্স, এই ইনকাম ফ্রম আদার সোর্সে ক্লিক করবেন। এই ঘরটাতে ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন ইনকাম টাইপ, এই ইনকাম টাইপে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখবেন এই এনি আদার সোর্স, এনি আদার ইনকাম, এই ঘরটাতে ক্লিক করবেন। আপনি যদি মহিলা করদাতা হয়ে থাকেন এবং গ্রামে যদি বসবাস করেন তাহলে এখানে ইনকামের বিবরণটা দিবেন। হাঁস মুরগি পালন থেকে আয়, হাঁস মুরগি পালন দিতে পারেন, গরু ছাগল পালন দিতে পারেন, এই ধরনের আয় একটাই এখানে দেখাবেন। আপনার বাড়ি শহর এলাকায় হয় তাহলে এখানে দিবেন, আয়ের ধরনটা দিবেন টিউশন ফি বা দর্জি থেকে আয়, এই ধরনের আয় এখানে দিবেন। আর পেমেন্ট অথরিটি, পেমেন্ট অথরিটি আপনি ক্যাশে নিয়েছেন, ক্যাশ দিবেন। আর ডেট, এখানে একটা যে কোনো একটা ডেট বসাই দিবেন। যে কোনো ডেট বলতে আপনি যদি 24-25 কর বর্ষে রিটার্ন পূরণ করে থাকেন তাহলে আপনি 23-24 অর্থ বছরে যে কোনো একটা ডেট এখানে দিয়ে দিবেন। এখানে তারপরে আছে গ্রস অ্যামাউন্ট, এই গ্রস অ্যামাউন্ট বলতে আপনার একটা ইনকাম ধরবেন। ধরেন এখানে আমি 2 লক্ষ টাকা ইনকাম ধরলাম। আর এখানে এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে হচ্ছে খরচ, আমি এখানে 50,000 টাকা খরচ দেখালাম, আয় আসবে 1,50,000 টাকা। এছাড়াও যদি আপনার আরও কোনো আয় থাকে তাহলে এই অ্যাড অপশানে ক্লিক করবেন, এখানে আয়ের ধরনের বিবরণ দিবেন, এখানে আপনি পেমেন্টটা কিভাবে নিয়েছেন সেটা দিবেন, এখানে ডেট দিবেন, এখানে অ্যামাউন্ট বসাবেন, এখানে খরচ বসাবেন। তাই আমি আর অন্য কিছু দিলাম না, এখানে আয় নিলাম 1,50,000 টাকা। এরপরে চলে যাব আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে। পরবর্তীতে যে ঘরটি রয়েছে এটি হচ্ছে আপনার খরচের বিবরণ, মানে এই আপনি 1 বছরে আপনি ব্যক্তিগতভাবে বা সাংসারিকভাবে বা পারিবারিকভাবে যে খরচ করেছেন তার একটি খরচের বিবরণ এখানে দিতে হবে। যেহেতু আপনার এটি ছোট ফাইল তাই এখানে এই ঘরটাতে সরাসরি আপনি খরচটা বসিয়ে দিবেন। আর যদি মহিলা করদাতা হন তাহলে অবশ্যই এই ঘরটির কমেন্ট অপশানে লিখে দিবেন যে ট্যাক্স পেয়ার ইজ ডিপেন্ডেন্ট অন হাজবেন্ড, মানে ট্যাক্স পেয়ার করদাতা স্বামীর উপর নির্ভরশীল অথবা সন্তানের উপর নির্ভরশীল অথবা অন্য আরও কেউ যদি থাকে তার উপর নির্ভরশীল কথাটা লিখে দেবে। আর যদি পুরুষ করদাতা হয়ে থাকেন তাহলে এখানে আর কোনো কমেন্ট করার প্রয়োজন নেই, এখানে আর কোনো কমেন্ট করার প্রয়োজন নেই, এটা ফাঁকা রাখবেন। যেহেতু এই করদাতা মহিলা তাই আমি তার স্বামীর উপর তিনি নির্ভরশীল কথাটা লিখে দিলাম। আর যদি আপনার এই ফাইলটি বড় হয়ে থাকে, খরচের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে এখানে আপনি খরচের বিবরণটা দিবেন, কোথায় কি খরচ করেছেন, পড়াশোনা বাবদ, সংসারের বাবদ, উৎসব বাবদ ইত্যাদি বাবদ, এই
ঘরগুলো রয়েছে, এখানে ঘরের বিবরণ দেওয়া আছে, ঘরের বিবরণ অনুযায়ী আপনারা খরচগুলো এখানে দিয়ে দিবেন। তাই আমি আর বিস্তারিত দিলাম না, সরাসরি 50,000 টাকা খরচ দিয়ে দিলাম। তাহলে এরপর চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে। এরপর চলে আসেন অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি বলতে আপনার পরিসম্পদ অথবা ঋণ বা লোন যে সকল রয়েছে এই ঘরটাতে এই অপশানে পূরণ করতে হবে। প্রথমে দেখেন বিজনেস ক্যাপিটাল, নন এগ্রিকালচার প্রপার্টি, এগ্রিকালচার প্রপার্টি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এখানে বিভিন্ন অপশান রয়েছে। এই বিভিন্ন অপশান অনুযায়ী এগুলো ঠিক ভালোভাবে পড়ে দেখবেন কোথায় কি লেখা আছে। এগুলো ভালোভাবে পড়ে আপনার সম্পদের ধরন অনুযায়ী এখানে পূরণ করবেন। যদি আপনার অকৃষি সম্পত্তি থাকে, নন এগ্রিকালচার প্রপার্টি এই ঘরটাতে ক্লিক করবেন। এই নন এগ্রিকালচার প্রপার্টি এই ঘরে ক্লিক করবেন, করে এখানে আপনার সম্পদের বিবরণ দেবেন। এখানে আপনি সম্পত্তির লোকেশন দেবেন, মানে সম্পত্তিটা কোথায় রয়েছে, অর্থাৎ মৌজা, থানা, জেলা ইত্যাদি বিবরণ দিবেন এবং দাগ নম্বর, খতিয়ান নম্বর ইত্যাদি এই ঘরটাতে পূরণ করবেন। এখানে আপনি সম্পত্তি কি সূত্রে পেয়েছেন, কিনেছেন, পৈতৃক সূত্রে পেয়েছেন নাকি দান সূত্রে পেয়েছেন। যদি আপনি কিনে থাকেন পার্চেজ দিবেন, আর যদি পৈতৃক সূত্রে পেয়ে থাকেন তাহলে ইনহেরিটেন্স দিবেন, আর যদি দান সূত্রে পেয়ে থাকেন তাহলে গিফট দিবেন। আর এরিয়া অফ প্রপার্টি, আপনার কতটুকু সম্পত্তি পেয়েছেন, ধরেন আপনি 5 শতক পেয়েছেন, 5 শতক দিবেন। এখানে যখন আপনি 5 শতক দিবেন তখন আপনি এই ডেসিমেলটা দিবেন। আর এখানে সম্পত্তির মূল্য দিবেন, এখানে এই ঘরে যে মূল্য দিবেন ঠিক এই ডান ঘরেও মূল্য দিবেন। যদি সম্পত্তির মূল্য ধরেন 3,50,000 টাকা হয়, 3,50,000 টাকা হয়, এই 3,50,000 টাকার সাথে গুণিত 10% রেজিস্ট্রেশন খরচ দেখাবে, এর সাথে গুণিত 10% যেটা বাড়াবে তার সাথে 3,50,000 টাকা যোগ দিয়ে যা হবে সেটা আপনি ধরেন এই 3,50,000 গুণিত 10% করলে যা হয় সেই মূল্যটা এখানে দিবেন এবং পাশাপাশি এই মূল্যটা এখানে দিবেন। যদি আপনি কোনো ফ্ল্যাট পেয়ে থাকেন বা কিনে থাকেন তাহলে এখানে ফ্ল্যাটের বিবরণ দিবেন, এর কোন সূত্রে পেয়েছেন সেটা উল্লেখ করবেন এবং ফ্ল্যাটটি কত স্কোয়ার মিটার, এই যে স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার হারে রয়েছে সেভাবে এটা বর্ণনা দিবেন। সে ধরেন আপনি স্কোয়ার ফিট, আপনি ফ্ল্যাটটি যে পেয়েছেন বা কিনেছেন সেই ফ্ল্যাটটি কত স্কোয়ার ফিট, ধরেন 12 স্কোয়ার ফিট, এই 12 স্কোয়ার ফিট এখানে উল্লেখ করে দিবেন। এই করদাতার এই ধরনের কোনো সম্পত্তি নেই, তাই আমি এই ঘর পূরণ করলাম না। আর যদি আপনার কৃষি সম্পত্তি থেকে থাকে ঠিক সেম ভাবে আপনার কৃষি সম্পত্তি এই ঘরগুলোতে পূরণ করবেন। যে সূত্রে পেয়েছেন সেই সূত্রটি উল্লেখ করবেন, পরিমাণ উল্লেখ করবেন, আপনার ডেসিমেল অথবা একর হিসাবে যেভাবে দিলে সুবিধা হয় সেভাবে আপনারা উল্লেখ করবেন। এই করদাতার কোনো কৃষি সম্পত্তি নাই, তাই এই ঘরটা পূরণ করলাম না। এইবার আসেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে আপনার ব্যাংক ব্যালেন্স, সঞ্চয়পত্র এই জাতীয়, যেহেতু এই করদাতার সঞ্চয়পত্র রয়েছে বা আপনাদেরও সঞ্চয়পত্র রয়েছে, তাই এই সঞ্চয়পত্র ঘরটিতে টিক চিহ্ন দিবেন। আপনার প্রত্যয়নপত্রে দেখবেন যে সেখানে সঞ্চয়পত্রের বিবরণ দেওয়া আছে, সেই বিবরণ অনুযায়ী এই ঘরগুলো পূরণ করবেন। এখানে লেখা আছে টাইপ অফ সঞ্চয়পত্র, মানে সঞ্চয়পত্রের ধরন কি, আপনার সঞ্চয়পত্র যেটা কিনেছেন সেই সঞ্চয়পত্রের ধরন কি, পরিবার সঞ্চয়পত্র, 3 মাস সন্তান মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ইত্যাদি এভাবে উল্লেখ করবেন। এই রেজিস্ট্রেশন নম্বর দিবেন, এখানে সঞ্চয়পত্র কবে কিনেছেন সেই ডেট দিবেন, আর সঞ্চয়পত্রের পরিমাণ দিবেন। ঠিক সেম ভাবে এই ঘর পূরণ করা হয়ে গেলে এই অ্যাড অপশনে ক্লিক করবেন, করলে এইরকম ঘর 2 নম্বর ঘর একটা তৈরি হবে। এই 2 নম্বর ঘরে
পরবর্তী সঞ্চয়পত্র দিয়ে দিবেন। আমি এগুলো আগের থেকে পূরণ করে রেখেছি। তো এখানে আরো রয়েছে ডিপিএস, ফিক্সড ডিপোজিট, এগুলো থাকলে এগুলো ঘরগুলো পূরণ করবেন। তো যেহেতু এই ভিডিওতে আমি সঞ্চয়পত্র দেখাচ্ছি, তাই অন্যান্য ঘরগুলো পূরণ করলাম না। তো এইগুলো ঘর পূরণ করার পর নিচে চলে আসবেন। এখানে এসে যদি আপনি নতুন করদাতা হয়ে থাকেন বা প্রথমবার রিটার্ন সাবমিট করে থাকেন, তাহলে এই গোল্ড অপশানে ঘরটিতে ক্লিক করবেন। গোল্ড অপশানে ক্লিক করার পরে এরকম ঘর ওপেন হবে। তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশান দেখতে পাবেন, গোল্ড, প্লাটিনিয়াম, সিলভার, ডায়মন্ড ইত্যাদি রয়েছে। তো আপনার গোল্ড মানে হচ্ছে স্বর্ণ, এই স্বর্ণটা কতটুকু রয়েছে তা এখানে বিবরণ দিবেন। এই স্বর্ণটা আপনি কি সূত্রে পেয়েছেন সেই সূত্রটা উল্লেখ করবেন। কিনেছেন এই ইনহেরিটেন্স নাকি গিফট। তো আমি রিকমেন্ড করব আপনি এখানে গিফট কথাটা উল্লেখ করে দিবেন। গিফট কথাটা উল্লেখ করে দিলে খুব ভালো দেখায়। তো আপনার স্বর্ণ কত ভরি রয়েছে সেই ভরিটা উল্লেখ করবেন। 10 ভরি থাকতে পারে, 20 ভরি থাকতে পারে, 100 ভরি থাকতে পারে, আপনার যা আছে তাই উল্লেখ করবেন। আমি সাজেশন দেব, এখানে আপনি 20 ভরি স্বর্ণ দিবেন, কারণ এখানে 20 ভরি স্বর্ণ দিলে ভয়ের কোনো কারণ নেই, এই স্বর্ণের উপর কোনো প্রকার ট্যাক্স আসবে না। তো এই ঘরটাতে ইউনিটে ক্লিক করলে আপনার ভরি হিসাবে দেখাবেন না তোলা হিসাবে দেখাবেন সে উল্লেখ করবেন। তা আমি ভরি হিসাবে দেখালাম। তো স্বর্ণের ভ্যালু, ভ্যালু বলতে মূল্য, যেহেতু আপনি গিফট হিসেবে পেয়েছেন তাই স্বর্ণের কোনো মূল্য দেখাবেন না, শূন্য দেখাবেন। আবার যদি আপনার অন্যান্য সম্পদ হয় তাহলে এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন। করে যদি আপনার ডায়মন্ড থাকে, সিলভার থাকে, অথবা অন্যান্য কোনো সম্পদ যদি থেকে থাকে, এই ঘরটাতে ক্লিক করে সেই ঘরটা পূরণ করবেন। করে এখানে আপনি কিভাবে পেয়েছেন সেটা পূরণ করবেন। করে এখানে এই ঘরগুলো পূরণ করবেন। এই করদাতার অন্য কোনো কিছু নাই, তাই আর ঘর পূরণ করলাম না। তারপর চলে আসেন এই ফার্নিচার, ইকুইপমেন্ট আর ইলেকট্রিক আইটেম। এই ফার্নিচার ঘরটিতে ক্লিক করবেন। করার পরে এই ফার্নিচার আইটেম, এই ফার্নিচার আইটেম, আইটিইএম, আইটেম, এই ফার্নিচার আইটেমটা এখানে লিখবেন। লেখার পর এই ফার্নিচার আইটেম এখানে পারচেজ দেখাবেন, অথবা ইনহেরিটেন্স দেখাতে পারেন, গিফট দেখাতে পারেন, আপনি 35-70 পেতে পারেন। তো এই করদাতা কিনেছে তাই আমি পারচেজ দিলাম। এবং কোয়ান্টিটি, এই ফার্নিচার মানে কয়টি রয়েছে এটা একটা পরিমাণ আপনার আন্দাজ মতো অথবা পরিমাণ মতো আপনি এখানে পূরণ করবেন। এখানে আমি 13টি দিয়ে দিলাম। এই 13টি ফার্নিচারের মূল্য 2 লক্ষ টাকা ধরলাম। এখানে আনুমানিক একটা মূল্য দিবেন। এখানে ভয়ের কোনো কারণ নেই বা এখান থেকে কোনো প্রকার ট্যাক্স আসবে না, তাই আপনি এখানে আপনার আনুমানিক হিসেবে একটা মূল্য দিয়ে দিবেন। এরপরে প্রথম ঘরটা পূরণ করা হয়ে গেলে এই অ্যাড অপশানে ক্লিক করলে এইরকম ঘর তৈরি হবে। এই 2 নম্বর ঘর এরকম তৈরি হবে। এই ঘর তৈরি হওয়ার পর এখানে দিবেন ইলেকট্রিক আইটেম, ITEM, ইলেকট্রিক আইটেম। ইলেকট্রিক আইটেম এখানে আমি পার্সেজ দিয়ে দিলাম। ইলেকট্রিক আইটেমটা একটু বেশি হয়ে থাকে তাই এখানে আমি 22টি দিয়ে দিলাম। আপনি বেশি দিতে পারেন না, কমও দিতে পারেন। এই ইলেকট্রিক আইটেমের মূল্য 2,50,000 টাকা আনুমানিক আমি দিয়ে দিলাম। এরপর চলে আসেন নিচের দিকে। এই নিচের দিকে এখানে একটি সামারি রয়েছে। আপনার যে সকল সম্পত্তিগুলো রয়েছে সেই সকল সম্পত্তির এখানে সামারি দেখাবে। এই সামারিটা ভালো করে লক্ষ্য করবেন। এখানে আপনি যে সকল তথ্যগুলো দিবেন সবকিছু সঠিক তথ্য দিবেন, ভুল কোনো তথ্য দিবেন না। ভুল তথ্য দিলে আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে। এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্সটা অবশ্যই এখানে শূন্য করবেন। যদি এখানে ডিফারেন্স শূন্য না করেন তাহলে রিটার্নটি
সম্পূর্ণ হবে না। তাই দয়া করে ভিডিওটি ভালোভাবে দেখেন এবং লাইক করেন। সম্পূর্ণ রিটার্ন পূরণ করার পর এখানে সবাই এসে ভুল করে, এই ডিফারেন্সটি আর শূন্য করতে পারেন না। তবে ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই, এটা খুব সোজা। সম্পূর্ণ হিসাব হিসাব কখনো ভুল করবেন না। তো চলে যাওয়া যাক আবার উপরের দিকে। এইখানে দেখেন আমরা ফার্নিচার এবং ইলেকট্রিক আইটেম এখানে ধরেছি 4,50,000 টাকা, এবং আমাদের সঞ্চয়পত্র রয়েছে এখানে 9 লক্ষ টাকা। এছাড়া আর কোনো কিছু নাই। আর এখানে খরচ, 1 বছরে আমাদের খরচ হয়েছে 50,000 টাকা, এবং এই বছরে আয় হয়েছে 2,63,280 টাকা। এইগুলো ভালো করে লক্ষ্য করেন, এবং যদি হিসাব বুঝতে না পারেন হাতের কাছে একটি ক্যালকুলেটর নেবেন, ক্যালকুলেটরে হিসাব করবেন। এরপর চলে আসেন নিচের দিকে, এই যে আদার রিসিপ্ট। যদি আপনি প্রথমবার রিটার্ন দাখিল করে থাকেন তাহলে এই আদার রিসিপ্ট ঘরটি পূরণ করতে হবে। আর যদি আপনি পুরাতন করদাতা হয়ে থাকেন, অর্থাৎ পূর্বে রিটার্ন যদি দাখিল করে থাকেন, তাহলে আদার রিসিপ্ট ঘরটি আপনাকে পূরণ করতে হবে না। তখন আপনাকে পূরণ করতে হবে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, মানে পূর্বের বছরে আপনার নেট ওয়েলথ কত ছিল সেটা এই ঘরে পূরণ করবেন। অর্থাৎ আপনি পূর্বে যে রিটার্ন যে জমা দিয়েছেন সেখানে লেখা রয়েছে পূর্বের কত সম্পদ রয়েছে বা প্রিভিয়াস ওয়েলথ রয়েছে, সেই ওয়েলথটা এখানে আপনি বসে দিবেন। আর নতুন করদাতা ক্ষেত্রে এই ঘরটি পূরণ করবেন না, এই ঘরটিতে আপনারা 0 দিবেন। কথাটা মনে রাখবেন, এখানে ভুল করবেন না। আবারও বলতেছি, যে সকল করদাতা নতুন তারা এই ঘরটি পূরণ করবেন না, এখানে 0 দিবেন। আপনারা এই আদার রিসিপ্ট ঘরটি পূরণ করবেন। আর যে সকল করদাতা পুরাতন এবং পূর্বে রিটার্ন দাখিল করেছেন তারাই শুধু এই ঘরটা পূরণ করবে। যেহেতু এই করদাতা নতুন, তাই আমি আদার রিসিপ্ট ঘরটি পূরণ করলাম। যেহেতু এখানে ফার্নিচার এবং ইলেকট্রিক আইটেম মিলে ধরা হয়েছে 4,50,000 টাকা, এখানে আমি লিখব ফার্নিচার আর ইলেকট্রিক আইটেম। তো আমি এখানে লিখে দিলাম ফার্নিচার ইকুইপমেন্ট আর ইলেকট্রিক আইটেম। আর এখানে রেফারেন্স এখানে নীল দিবেন, রেফারেন্স নীল দিবেন। আর ফার্নিচার ইকুইপমেন্ট আর ইলেকট্রিক আইটেম মিলে কত ধরা হয়েছে 4,50,000 টাকা, 4,50,000 টাকা দিয়ে দিলাম। 4,50,000 টাকা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আসেন এই যে সঞ্চয়পত্র, এই যে সঞ্চয়পত্র 9 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে দিব এই সঞ্চয়পত্রটা কপি করে নিয়ে এখানে ঘরটাতে পূরণ করব। এই যে অ্যাড অপশানে ক্লিক করব, করে এখানে আমরা লিখে দেব সঞ্চয়পত্র। এখানে নীল দিব, এবং সঞ্চয়পত্র কত লক্ষ টাকা, এই 9 লক্ষ টাকা। এই 9 লক্ষ টাকা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এবার চলে আসে নিচের দিকে। এসে দেখেন ডিফারেন্স এখনো 2,13,280 টাকা রয়ে গেছে। এই 2,80,000 টাকা এখন আমরা কিভাবে মেলাবো? এই যে দেখেন এখানে আমরা খরচ করেছি 50,000 টাকা এবং আয় হয়েছে 2,63,000 টাকা। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আয় ধরা হয়েছে 2,63,280 টাকা, এবং এর মধ্যে খরচ হয়েছে 2,50,000 টাকা। যদি এই আয় থেকে এই ব্যয়টা বাদ দেন তাহলে 2,13,280 টাকা আসে। এই টাকাটা আমরা লিখব ক্যাশ অ্যান্ড ফান্ড
আউটসাইড বিজনেস, এই ঘরটাতে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর দেখেন ক্যাশ ইন হ্যান্ড, এই ক্যাশ ইন হ্যান্ডে ক্লিক ক্যাশ ইন হ্যান্ডে আমরা এখানে বসিয়ে দেব 2,13,280 টাকা, যেটা আমরা পেলাম, এই 2,13,280 টাকা। এই যে 2,13,280 টাকা দেওয়ার পরে আমরা এখন চলে আসি নিচের দিকে, দেখেন ডিফারেন্স 0 হয়ে গেছে। অবশ্যই অবশ্যই এই ডিফারেন্সটা 0 করতে হবে। এই দেখেন সোর্স অফ ফান্ড 16,13,280 এবং আউটফ্লো এই 16,13,280, এই দুটা অবশ্যই মিলে যাবে, এই শূন্য মিলে যাবে এবং এই দুটাও মিলে যাবে। যদি না মিলে যায় তাহলে বুঝতে হবে আপনার কোথাও কোনো সমস্যা রয়েছে। ভালো করে দেখে সঠিকভাবে হিসাবগুলো পূরণ করবেন। তো আমরা এখানে আবার চেক করব যে সম্পূর্ণ সম্পদ বিবরণী ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা পরবর্তী অপশনে চলে যাব। এরপরে চলে আসেন সেভ এন্ড কন্টিনিউ। পরবর্তী অপশনে রয়েছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, অর্থাৎ এখানে আপনার আয়, ব্যয় এবং ট্যাক্স দেখাবে। আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে এখানে সেটা দেখাবে। যেহেতু আপনার কোনো করযোগ্য আয় নেই, তাই আপনাকে ট্যাক্স দেখাবে না। তো আপনার শুধু আয় এবং ব্যয় দেখাবে। আর আপনাকে দেখাবে সঞ্চয়পত্র থেকে কত টাকা ইন্টারেস্ট কেটে নিয়েছে, সেই অপশানটা দেখাবে। তাহলে সেই অপশানটা এখানে এসে দেখাবে 11,328 টাকায়। দেখেন ট্যাক্স অন ইনকাম ইউএস 163 অ্যান্ড এই শিডিউল রয়েছে এইখানে 11,328 টাকা। এই সঞ্চয়পত্রে যে টিডিএসটা সরকার কেটে নিয়েছে সেটা এখানে দেখাবে। এই এই ঘরটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এই কর পরিশোধ করার জন্য আমরা চলে যাব কোথায়, এই চলে আসেন এই হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, এখানে ইয়েস করব। এই ইয়েস করলে আমরা তার যে যে পরবর্তী অপশান রয়েছে তারপর আবার ইয়েস করব। ইয়েস করলে আমরা চলে যাব লেজার অপশানে। এই যে লেজার অপশানে এসে হাতের বাম দিকে যে মেনুগুলো দেখতে পাবেন, সেই মেনুগুলোতে দেখবেন যে ক্লায়েম সোর্স ট্যাক্স, এই ঘরটিতে ক্লিক করবেন। এখানে লেখা আছে, বিভিন্ন অপশান দেওয়া আছে, আপনি দেখবেন সঞ্চয়পত্রে ক্লিক করবেন। সঞ্চয়পত্রে ক্লিক করার পর আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার, আপনার সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন। এই যেমন ধরেন আপনাকে আমি দেখার, আপনার যে প্রত্যয়নপত্র রয়েছে সেই প্রত্যয়নপত্রে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নম্বর, তারিখ, এগুলো সব কিছু বিবরণ দেওয়া আছে। তো এখান থেকে আমরা রেজিস্ট্রেশন নম্বরটি নিব। এই রেজিস্ট্রেশন নম্বরটি দেওয়ার পরে এই সার্চ অপশানে ক্লিক করবেন। তো আমি সার্চ অপশানে ক্লিক করতেছি। এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার সম্পূর্ণ বিবরণ দেওয়া থাকবে। এখানে আপনার সঞ্চয়পত্রের ভ্যালু কত, ইন্টারেস্ট কেটেছে কত, আপনাকে টিডিএস কেটেছে কত, এগুলো সব দেওয়া থাকবে। তো এখানে দেখেন যে এই টিডিএস অ্যাভেলেবল এই 5,760 টাকা, এই 5,760 টাকা 5,760 টাকা দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন। এই সেভ অপশনে ক্লিক করার পর আপনাকে নিচের এই অপশনগুলো মতো দেখাবে। এখানে আমি আগের থেকে করে রেখেছি তাই এরকম দেখাচ্ছে, এরকম থাকবে না। ওইগুলো এখানে এসে আপনার সঞ্চয়পত্রের নাম্বার দিবেন এবং সার্চ অপশনে ক্লিক করবেন এবং ওখানে কত টিডিএস কেটেছে সেটা দিয়ে সেভ করবেন, করলে এখানে এসে সেভ হয়ে থাকবে। এখান থেকে আপনার যে টিডিএসটা কেটেছে টিডিএসটা এখানে সম্পূর্ণ যোগ হয়ে থাকবে। এগুলো ঘর পূরণ করার পর আমরা চলে যাব এই যে পেমেন্ট
ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। এই ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে সঞ্চয়পত্র থেকে কত ইন্টারেস্ট কেটেছে, সেখানে আমরা আগে পূরণ করেছি, এই এখানে এসে এসে শো করবে বা দেখাবে। এরপরে আমরা চলে যাব গো টু ই রিটার্ন। গো টু ই রিটার্ন চলে গেলে আমরা আবার পুনরায় ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ঘরে চলে আসব। যখন পূরণ করা সব হয়ে যাবে, এই যে আমরা 11,328 টাকা টিডিএস দেখালাম, এই যে এটা এখানে পরিশোধ দেখাচ্ছে, টোটাল পেমেন্ট 11,328 টাকা সম্পূর্ণটা ফিল আপ করা হয়ে গেল। এরপরে আবার চেক করে নিব যে সবকিছু ঠিকঠাক আছে নাকি। যদি সব ঠিক থাকে তাহলে আমরা প্রসেস টু অনলাইন রিটার্নে ক্লিক করব। এই প্রসেস টু অনলাইন রিটার্ন ক্লিক করলে আপনাকে একটা রিটার্ন এখানে দেখাবে। আমরা বাংলা অপশানে ক্লিক করব। বাংলা অপশানে ক্লিক করার পর আমরা এই সবগুলো ঘর বা বিবরণগুলো দেখে নেব। আমরা এতক্ষণ যেগুলো পূরণ করলাম, যে বিবরণগুলো দিলাম, সেই বিবরণগুলো এখানে সব দেখা যাবে। এখানে সম্পূর্ণ দেখে নিয়ে যদি মনে করেন যে সব ঠিক আছে, তাহলে আপনি নিচে চলে আসেন, সাবমিট রিটার্নে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে কোনো কোথাও ভুল হয়েছে, তাহলে আবার ব্যাক অপশানে ক্লিক করে কোথায় ভুল হয়েছে সেই সেই ঘরগুলো পূরণ করবেন। তো এখানে সব কিছু ঠিকঠাক আছে, তাই আমি সাবমিট রিটার্নে ক্লিক করলাম। এখানে আরেকটি ঘর চলে আসবে, সেটা হচ্ছে আপনি কি সত্যি রিটার্ন দাখিল করতে চাচ্ছেন, তখন ইয়েস অথবা নো। তাহলে আমরা ইয়েস এর ঘরে ক্লিক করব, তাহলেই রিটার্ন দাখিল করা হয়ে যাবে। আর রিটার্ন দাখিল করা হয়ে গেলেই আমরা সঙ্গে সঙ্গে সার্টিফিকেট পেয়ে যাব। রিটার্ন দাখিল করার পর যে অপশানটি চলে আসবে সেটা আমি আপনাদেরকে দেখা। যখন রিটার্ন সাবমিট করা হয়ে যাবে, তখন এই রকম একটা ঘর দেখতে পাবেন। এরপরে চলে আসেন বাম দিকে। এই বাম দিকে ট্যাক্স রেকর্ড ঘরে ক্লিক করবেন। ট্যাক্স রেকর্ড ঘরে ক্লিক করার পর এক্সপেন্স সার্টিফিকেট, এই ঘরটিতে ক্লিক করবেন। এই ঘরটিতে ক্লিক করলে আপনি এখানে সার্টিফিকেট দেখতে পাবেন। এই সার্টিফিকেট এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপরে চলে আসেন অ্যাকনলেজমেন্ট। এই অ্যাকনলেজমেন্ট যে ক্লিক করলে আপনারা অ্যাকনলেজমেন্ট পেয়ে যাবেন। আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এরপরে চলে আসেন রিটার্ন। আপনারা যে এতক্ষণ ধরে রিটার্ন দাখিল করলেন, সেই রিটার্নের অনুলিপি পেয়ে যাবেন পিডিএফ ফাইলে। এখান থেকে আপনারা রিটার্নটি ডাউনলোড করে নেবেন। এই নিচের দিকে চলে আসেন, তাহলে এই প্রিন্ট অপশানটা রয়েছে, এই প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনারা এই রিটার্নটি ডাউনলোড করতে পারবেন। এই ভিডিওটি কোথাও বুঝতে যদি সমস্যা হয়, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনারা লাইক বা সাবস্ক্রিপশন করলে এই ধরনের ভিডিও বানাতে আমরা উৎসাহী হই।